নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র্স ডেন থেকে। আজকে হরিদ্বার থেকে আমরা কল্পেশ্বর আর বদ্রীনাথ যাত্রা শুরু করলাম। হরিদ্বার থেকে গঙ্গা পেরিয়েই আমরা ধরলাম NH-34। হ্যাঁ, ঠিকই শুনেছ, NH-34 এই রাস্তার নতুন নাম। ওয়েস্ট বেঙ্গলের NH-34 নাম পাল্টে NH-12 বা AH-1 মানে এশিয়ান হাইওয়ে 1 হয়ে গেছে। ব্রেকফাস্ট তো করা হয়নি, তাই জন্য একটা ধাবায় দাঁড়িয়ে আমরা ব্রাঞ্চ করে নিলাম আলুর পরোটা, চা, আচার। 4 ধাম হোক বা একটা ধামে হোক, রেজিস্ট্রেশন করাতেই হবে। তাতে জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্সটা সঙ্গে রাখাই ভালো। আর চার্জ আমাদের বদ্রীনাথ যাওয়ার জন্য লাগলো 500 টাকা। লেফটে বেঁকে গেল গঙ্গোত্রী যাওয়ার রাস্তা, আমাদের গাড়িটা ডান দিকে মুড়ে গেল NH-7-এ বদ্রীনাথ। এখান থেকে 292 কিলোমিটার। চলো দেখা যাক কতটা যেতে পারি আমরা। ভোরবেলা বেরোনোই ভালো। এই দেখো, আমরা ঋষিকেশ পড়তে না পড়তে খুব জ্যামে পড়েছিলাম। তারপরে ঋষিকেশ পার হতেই অপূর্ব দৃশ্য। কলকাতা থেকে হরিদ্বার, ঋষিকেশ এসে যেন হিমালয়ের অন্দরমহলে এসব জায়গায় পৌঁছই না। ঋষিকেশ পার হতেই হিমালয়ের অপূর্বতার রূপ রং নিয়ে সামনে চলে আসে। পর্বতমালার পর পর্বতমালা, সঙ্গে গঙ্গা বয়ে চলেছে, হাতছানি দিচ্ছে আমাদের। এই হাতছানি কিন্তু উপেক্ষা করা যায় না, তাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম। ভাবলাম গঙ্গার পাশে যাই, কিন্তু রাস্তাটা আটকানো রয়েছে, সিঁড়ি দিয়ে নামা গেল না। উপর থেকে গঙ্গার অপূর্ব রূপ আর চারিপাশের মন মুগ্ধকর দৃশ্য দেখেই নিজেকে সন্তুষ্ট রাখতে হলো। সময় নষ্ট না করে আমরা আবার এগিয়ে চললাম। পৌঁছে গেলাম দেবপ্রয়াগ, পঞ্চম প্রয়াগ, যেখান থেকে অলোকনন্দা আর ভাগীরথী মিশে গঙ্গা শুরু হয়েছে। দেখো, বহু পুণ্যার্থী এখানে স্নান করছে, আর দূরে সংস্কৃত ইউনিভার্সিটি। হিমালয় পথ চলাতেই আনন্দ, মন চলার নেশায় মত্ত হয়ে থাকে। যতই এগোতে থাকি ক্লান্তি আসে না, একটা অদ্ভুত আনন্দ। সামনের পথ ইশারায় ডাকে, বলে যেন দেখবে এসো, ওই পাহাড়ের রাস্তায় বাঁকে কি যেন আছে। পৌঁছে গেলাম আমরা নেশার টানে একটা চায়ের দোকানে। একটা টি ব্রেক তো দরকার। চা খেতে খেতে দূরে শ্রীনগরের দৃশ্য দেখছিলাম। শেষ হতেই এগোতে শুরু করলাম আবার শ্রীনগরের দিকে। শ্রীনগর গাড়ওয়ালের রাজধানী ছিল শীতকালীন। আমরা এগিয়ে চললাম, সামনেই পড়লো একটা বিরাট ধস। রাস্তা অবশ্য পরিষ্কার হয়েছে, কিন্তু খুব ভয় ভয় যাচ্ছিলাম। পুরো রাস্তাটা এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, রাস্তা খালি করে দিয়েছে। শ্রীনগরকে পার করে আমরা এগিয়ে গেলাম। সামনেই চোখে পড়লো বদ্রীনাথ 193। যাক, আমরা 100 কিলোমিটার এগিয়ে এসেছি। খানিকটা এগোতেই চোখে পড়লো আবার একটা বড় ধস। সেখানে অবশ্য জেসিবি কাজ করছে। হঠাৎ যেন পাশের পাথরের রঙই পাল্টে গেল। দেখে মনে হচ্ছিল, হ্যাঁ, আমরা হিমালয়ের অনেকটা এগিয়ে এসেছি ভেতরে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চতুর্থ প্রয়াগ, রুদ্রপ্রয়াগে। তার ডাক থেকে নেমে আসা মন্দাকিনী এখানে বদ্রীনাথের অলোকনন্দায় মিশে গেছে। আমরা তো দাঁড়াতে পারবো না, এগিয়ে চললাম। আমাদের তো অনেকটা যেতে হবে, আমাদের কর্ণপ্রয়াগ অব্দি আজকে যেতেই হবে। তার মানে এখনো আরো 31 কিলোমিটার যেতে হবে। হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগ 191 কিলোমিটার। গুগল দেখিয়েছিল 5 hours 15 minutes, কিন্তু আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি বলে আমাদের প্রায় 7 hours লাগলো। তৃতীয় প্রয়াগ কর্ণপ্রয়াগে অলোকনন্দার সঙ্গে পিন্ডারি গ্লেসিয়ার থেকে পিন্ডার নদী এসে মিশেছে। কর্ণপ্রয়াগে পৌঁছেই একটা হোটেলে চেক ইন করে ফেললাম। সন্ধে হয়ে এলো। 2 দিন আগেই দিওয়ালি ছিল, আলোগুলো এখনো জ্বলছে টিমটিমিয়ে। আমরা হোটেলের বারান্দা থেকে আলো দেখতে দেখতে ডিনার সেরে ফেললাম। সুপ্রভাত। আমরা আবার
যাত্রা শুরু করেছি। আজ এখান থেকে বদ্রীনাথ 119 কিলোমিটার, গুগল দেখাচ্ছে 4 ঘন্টা, কিন্তু আমরা তো একটু দাঁড়াতে দাঁড়াতে যাব। এরপরে নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। চলো দেখতে থাকো আমাদের সঙ্গে, নিশ্চয়ই এনজয় করছো আমাদের জার্নিটা। সকালের হেজটা কেটে যাচ্ছে আস্তে আস্তে, আর পুরো উপত্যকায় রোদ্দুর এসে ঝলমল করে উঠেছে। কি অপূর্ব দৃশ্য, কি যে অপূর্ব দেখতে লাগছে, তাই না? আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটা টায়ারের দোকানে। আমাদের গাড়ির চালক সেখানে গাড়ির টায়ারের প্রেশার কমালো, একটু চেক করলো। আমাদের সামনে চড়াই আছে, চোখের সামনে দেখছি আকাশ চুম্বি পাহাড়। দেখো আমরা পৌঁছে গেলাম নন্দপ্রয়াগে, যেখানে নন্দাকিনী নদী এসে অলকনন্দার সঙ্গে মিশেছে। খুব সুন্দর জায়গাটা। আমরা এগোতে থাকলাম, একটা খুব বড় ধস এখানে ওয়ান ওয়ে করে রেখেছে, কারণ এখনো পুরো ক্লিয়ার হয়নি। হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য এতই মনোরম, সকলের নিঃশ্বাস কেড়ে নেয়। কখনো বা প্রকৃতি তার মনোরম সৌন্দর্য নিয়ে সম্মুখে উপস্থিত, আবার কখনো বা ভয়ঙ্কর রুদ্র রূপ ধরে দানবে আকৃতি ধারণ করে। মাথার উপর যেন পাহাড় ঝুলে রয়েছে, প্রতিটি বাঁকেই নতুন দৃশ্য। ওই দেখো মেঘে ঢাকা তুষার পাহাড় আমাদের হাতছানি দিচ্ছে। আমরা পৌঁছে গেলাম পিপলকোঠি। আমরা ব্রেকফাস্ট করিনি, তাই একেবারে ব্রাঞ্চ করে নিলাম। সামোসা, চাট, পাকোড়া, মিষ্টি আর চা। পিপলকোঠি পেরোতেই যেন অদ্ভুত চেঞ্জ ইন টেরেন। কোনো পাহাড়ে একটাও গাছ নেই, দূরের পাহাড়গুলো সব রুক্ষ, বোঝা যাচ্ছে এখানে বরফে ঢাকা থাকে। হিমালয়ের প্রকৃতির সৌন্দর্যের এমনই মহিমা, যা আমাদের রোজকার জীবনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে, আর আমাদের প্রাণ মনকে রিফ্রেশ করে সতেজ করে দেয়। এবার আমাদের গাড়ি চলল যোশীমঠের ভেতর দিয়ে, ওপর দিকে বেরিয়ে গেল আওলির রাস্তা, আর আমরা নিচের রাস্তা ধরে বদ্রীনাথের পথে এগিয়ে চললাম। আমরা এখন যোশীমঠের শ্রী নৃসিংহ মন্দির বা শ্রী নরসিংহ মন্দির, একটা অতি প্রাচীন মন্দির, দর্শন করতে যাচ্ছি। এই মন্দির ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহকে উৎসর্গ করা হয়েছে, যাকে অর্ধ সিংহ এবং অর্ধ মানুষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই মন্দির শ্রী বদ্রীনারায়ণের শীতকালীন আবাস। খুব সুন্দর মন্দির, আর তার চারিপাশটায় রুক্ষ পাহাড়, বিশাল পাহাড়। মন্দির চত্বরটা ঘুরে দেখতে লাগলাম, অনেক পুরনো। কেউ বলে পাণ্ডবেরা স্বর্গারোহিণীর পথে যাওয়ার সময় এইখানে মন্দির স্থাপনা করেন, আবার বলেন শঙ্করাচার্য এই মন্দির স্থাপনা করেন। ঐতিহাসিকদের মতে এই মন্দির 8th সেঞ্চুরির তৈরি। চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা এই মন্দির যেন বিস্ময়কর আর রহস্যময় একটা আবেশ সৃষ্টি করে। দেখো চারিপাশটা কি অদ্ভুত সুন্দর। আমরা এগিয়ে চলেছি বদ্রীনাথ, একবারে পাচ্ছি না। সামনের অলকনন্দা ব্রিজটা পেরোলেই আমরা পৌঁছে যাব প্রথম প্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রয়াগে। এখানে বিষ্ণু গঙ্গা এসে অলকনন্দা নদীতে মিশেছে। এই জায়গাটা নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে পড়ে। পৌঁছে গেলাম আমরা গোবিন্দঘাট। এখান থেকে বদ্রীনাথ 23 কিলোমিটার। পঞ্চবদ্রী হলো শ্রী বদ্রী নারায়ণ, আদিবদ্রী, বৃদ্ধবদ্রী যোগ ধ্যান বদ্রী, ভবিষ্যবদ্রী। দেখো আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথে। চলো তোমরা সবাই
এই পাহাড়ের স্বর্গের ভার্চুয়াল ভ্রমণটাও আমাদের সঙ্গে করে ফেলো। এই ভ্যালি অফ গডস বা বদ্রীনাথের উপত্যকার যে ঐশ্বরিক সৌন্দর্য আর রহস্যময়তা সবাইকে মুগ্ধ করবেই। আমার কাছে ভাষা নেই এর বর্ণনা করার জন্য, তোমরা দেখতে থাকো। দূর থেকে মন্দিরের ঘন্টার শব্দ ভেসে আসছে, অপূর্ব। মন্দিরে যে খুব ভিড় সে দেখা যাচ্ছে, কারণ 17 নভেম্বর বদ্রীনাথের কপাট বন্ধ হয়। দেখো মন্দিরের রং কেরম পাল্টাচ্ছে। সুপ্রভাত। নীলকণ্ঠের উপর সূর্যালোক পড়বে, তাই তাড়াতাড়ি উঠে পড়ল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সূর্যের সোনালি আভা আস্তে আস্তে নীলকণ্ঠের চূড়ার উপর পড়তে লাগলো। কেউ যেন সোনা গলিয়ে নীলকণ্ঠের উপর ঢেলে দিচ্ছে। আমরা নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে সেই ঐশ্বরিক সৌন্দর্য দেখতে থাকলাম। তারপর সময় পার হওয়ার সাথে সাথে এই সোনালি রোদ্দুর আশেপাশের চূড়াগুলোর উপর পড়ল, আর সারা বদ্রীনাথ উপত্যকা ঝলমল করে উঠল। আবার নতুন দিনের সূচনা। আমরা আজ বদ্রীনাথের দর্শনে যাব তো। দেখো কি ভীষণ ভিড়, অনেক লাইন, কিন্তু তাহলেও আজ তো আমাদের যেতেই হবে। চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই। রেডি হয়ে আমরা শ্রী বদ্রীনারায়ণের দর্শন করতে গেলাম। পুজো কিনলাম, গিয়ে খুব ভালো দর্শন হলো। খুব ভিড় ছিল, ধাক্কাধাক্কিতে দাঁড়ানো যায় না, কিন্তু তাও ভালোই পুজো হয়েছে। মনে একটা শান্তি পেলাম। এই দেখো আমি অলোকনন্দা ব্রিজের ওপর থেকেই চারিপাশটা ছবি তোলার চেষ্টা করেছি। নিচে অলোকনন্দা বয়ে চলেছে। তারপর একটু টুকটাক দোকানে দেখলাম, দরদাম করলাম, কিছু কিনিনি অবশ্য। নানান রকম পসরা, বিভিন্ন জিনিস। कितने करके है? 150। ওপারে এত ভিড় আর ঠেলাঠেলি, ঠিক করে ছবি তুলতে পারিনি। ওই দেখো কুণ্ড, ধোঁয়া উঠছে, দেখলে? এপার থেকেই আমি শ্রী বদ্রী বিশালের মন্দিরের ছবি তুললাম, আর পুরো উপত্যকাটার কি বিশাল ভ্যালি। এখান থেকে অবশ্য নীলকণ্ঠ দেখা যাচ্ছে না। পুরো ভ্যালিটাই আলো ছায়ায় অপূর্ব দেখাচ্ছে। দর্শন করে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তারপর রওনা হয়ে গেলাম মানা ভিলেজের উদ্দেশ্যে। হিমালয়ের আদিম সৌন্দর্যের মধ্যে অবস্থিত এই প্রবেশদ্বার। মহাভারতের যুগ থেকে হাজার হাজার পথিক হেঁটে গেছে এই পথে। বসুধারা ফলস, সহস্রধারা ফলস, শতপথ, স্বর্গারোহিণী, সব এই পথেই। মানা ভিলেজকে এখন প্রথম ইন্ডিয়ান ভিলেজ বলা হয়, কিন্তু ঠান্ডা পড়ে যাওয়ায় এখন পুরো ভিলেজ বন্ধ, তাই আমরা আর গেলাম না, একটু ছবি তুলে রওনা হয়ে গেলাম। আমরা জয় বদ্রী বিশাল বলে প্রণাম জানিয়ে মহাদেবের পঞ্চম কেদার কল্পেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। শ্রী কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মহেশ্বর, তারপর কল্পেশ্বর, পঞ্চম কেদার। হেলাং গ্রাম থেকে রাস্তাটা ডান দিকে নেমে গেছে। নামতেই ওখানে একটি লোক আমাদের চালককে জিজ্ঞেস করলো রাস্তা চেনেন তো, কারণ রাস্তা খুবই খারাপ। আমরা অলোকনন্দা পার হয়ে এগিয়ে চললাম বহু আকাঙ্ক্ষিত কল্পেশ্বর দর্শনে। হ্যাঁ সত্যি একটা রাস্তা হয়েছে বটে, কিন্তু এত দুর্গম যে সন্দেহ নেই। হিমালয় পথের বৈচিত্র্যময় আনন্দ পাচ্ছি, কিন্তু তার সঙ্গে ভয় লাগছে খুবই। কল্পেশ্বর কিন্তু এখনো দুর্গম, কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, খুব শান্তি।
রাস্তা এতই খারাপ যে খুব সহজে কল্পেশ্বর যাওয়া যায় না, যদিও গাড়ি ছোট দু একটা যাচ্ছে। রাস্তার একদিকে খাদ আর একদিকে পাহাড়, আর এতই সরু কোনো কোনো জায়গায় যে একটার বেশি দুটো গাড়ি পাশে যেতেই পারবে না। শুধু যেখানে দুপাশে জঙ্গল সেটা একটু শান্তি করে যাওয়া যাচ্ছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে সব ভয় পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায়। অবশেষে ওই দূরে উর্গম গ্রাম দেখা গেল। এই হচ্ছে উর্গম ভ্যালি। আমার কোনো ধারণাই ছিল না যে উর্গম ভ্যালি ৬,৫০০ ফুট উপরে, আর এগুলো সব রামদানার ক্ষেত। এখন তো শীতকাল, তাই সব শুকনো, কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে নানা রঙের রামদানা হয়ে থাকে আর খুব সুন্দর দেখতে লাগে। এই উর্গম গ্রামে অনেক হোমস্টে আছে, ছোট বড়, ডিফারেন্ট বাজেটে। কারণ এখান থেকে রুদ্রনাথের একটা ট্রেকিং হয়, সেটা অত্যন্ত দুর্গম। এছাড়াও পঞ্চবদ্রীর ধ্যান বদ্রী এখানেই তার মন্দির অধিষ্ঠিত। আমাদের এই রাস্তায় পড়ে না, তাই আমাদের সেখানে যাওয়া হলো না সময়ের অভাবে। কি অপূর্ব দেখো, পর্বতমালার পর পর্বতমালা, যত দূর তাকাবে শুধু হিমালয় পাহাড়, আর ওপারে সরু পথ চলার রাস্তা চলেছে। গাছ প্রায় নেই বললে চলে, আর ফসিলাইজড ঝর্ণা। শীতকাল তো, আর দূরে আমাদের কল্পেশ্বরের রাস্তা দেখা যাচ্ছে। এবার চোখে পড়ল দেবগ্রাম। দেবগ্রাম পার হয়ে একটা খুব ভয়ঙ্কর রাস্তা পাহাড়ি ঝোড়ার উপর দিয়েই যেতে হলো। নতুন ব্রিজ অবশ্য তৈরি হচ্ছে। পৌঁছে গেলাম আমরা কল্পেশ্বর কার পার্কিংয়ের জায়গায়। এখান থেকে আর ৩০০ মিটার হাঁটতে হবে। ইনি আমাদের চালক মনোজ কুমার জি। ভয়ঙ্কর রাস্তা, 14 কিলোমিটার হলেও সাংঘাতিক। ছোট গাড়ি চলার একটা রাস্তা হয়েছে বটে, কিন্তু পথ অতি দুর্গম, তাতে কোনো সন্দেহই নেই। ওই দেখো দূরে জলপ্রপাত। আমরা হাঁটা শুরু করি, আর ৩০০ মিটার তো এমন কিছু কষ্ট হবে না। হাঁটতে শুরু করতেই সামনে অপূর্ব দৃশ্য। আমরা ছাড়া আর লোক নেই বললেই চলে, এখনো চোখে পড়েনি কাউকে। অপূর্ব জলপ্রপাত কোথা থেকে নেমে আসছে, কত উঁচু, আর কি শান্ত পরিবেশ, অপূর্ব লাগছে। নিচে কল্পগঙ্গা বয়ে চলেছে শব্দ করতে করতে। কল্পগঙ্গা, ওই ওপরে কল্পেশ্বর মহাদেবের মন্দির। কি অদ্ভুত সেরেনিটি এই জায়গাটাতে, শুধু এই কল্পগঙ্গার শব্দ, একটা অদ্ভুত শান্তি। চারিপাশে কোনো শব্দ নেই। এই নতুন সাসপেনশন ব্রিজটা হয়ে যাওয়াতে কিন্তু আমাদের খুবই সুবিধা হলো। ব্রিজ পেরিয়েই সিঁড়ি শুরু, কয়েকটা তো বেশ উঁচু সিঁড়ি। তবে মনে জোর করে এগোলেই পরের দিকে রেলিং রয়েছে। দেখো আমরা অনেকটা উঠে এসেছি, ওই দূরে আমাদের গাড়ি রয়েছে। রেলিং ধরে ধরে আমরা এগিয়ে চললাম। আমরা প্রত্যেকে সিনিয়র সিটিজেন তো। সিঁড়ি শেষ হতেই সামনে রয়েছে পাথরের সরু পথ। সরু পথের শেষে পাথরের তোরণে ঘণ্টা ঝুলছে। সেই পথ দিয়ে ঘণ্টা বাজিয়ে যেন ওই ঠাকুরকে বলা যে মহাদেব তোমার দরজায় আমরা এসেছি। শান্ত পরিবেশ, এখানে কয়েকজন ভক্তের অবশ্য দেখা মিলল। এগিয়ে গেলাম, চড়াই পেরোতেই বুঝতে পারলাম এটা অতি প্রাচীন এক মন্দির। মন্দির ঠিক বলার চলে না, একটা গুহায় পাথরের আকারে কল্পেশ্বর মহাদেব। ওখানে ছবি তোলা নিষেধ। অপ্রশস্ত
সমস্ত চত্বর, তারই শেষে একটা গুহার সম্মুখভাগে পাথর দিয়ে গাঁথা সামনে প্রবেশদ্বার, আর তার পাশে অনেক শিবলিঙ্গ আর ত্রিশূল। ভেতরে ছবি তোলা নিষেধ। সেখানে রয়েছে এক শিলাখণ্ড, ঠিক যেমন কেদারনাথে। তিনি কল্পেশ্বর মহাদেব। পূজারী বললেন এই জটাকৃতি স্বয়ংভূ লিঙ্গ, শিবলিঙ্গ। এত দুর্গম আর এত প্রাচীন, এখানে কোনো জাঁকজমক নেই, দেবতার সাজসজ্জা নেই, পূজার কোনো আড়ম্বর নেই, কিন্তু যা আছে তা এক অদ্ভুত অনুভূতি। মনে হলো যেন দেবাত্মা হিমালয়ের গুহায় এক মহাযোগীর পদতলে আমরা উপস্থিত হয়েছি। মন যেমন তৃপ্তিতে ভরে গেল, তেমন শিহরণ চলে গেল সারা শরীরের মধ্যে। বলতেই হবে কল্পেশ্বর মহাদেবের এখনো দুরূহ ও নিভৃতির পরম শান্তি এখানে আছে। সভ্যতার যানবাহন আজও এখানে মন্দির দুয়ারে পৌঁছতে পারেনি, তাই এত শান্তি। চারিপাশটা দেখলেই মন জুড়িয়ে যায়। কোথায় একটা অদ্ভুত শান্তি লাগলো কল্পেশ্বর দর্শনে। আবারও প্রণাম জানাই। পঞ্চকেদারের 3 কেদার, শ্রী কেদারনাথ, তুঙ্গনাথ আর কল্পেশ্বর দর্শন হলো। রুদ্রনাথ আর মদমহেশ্বর হবে বলে মনে হচ্ছে না, কারণ শুনেছি আরো দুর্গম কিন্তু আরো সুন্দর। এই পথে হিমালয়ের বৈচিত্র্যময় আনন্দ এখনো আছে, এখনো সেই সৌন্দর্য আছে। আমরা এসে দর্শন করে ফিরে যাচ্ছি, কিন্তু তোমরা চাইলে কিন্তু দুর্গম ভ্যালিতে থাকতে পারো, কারণ রাস্তা তো দেখতেই পাচ্ছ, খুব কষ্টকর। যদিও মাত্র 14 কিলোমিটার মনে হচ্ছে, টাইমিং ঠিক না হলে কিন্তু অন্ধকার হয়ে গেলে রাস্তায় চলা অসম্ভব। ওই দেখো দূরে হেলাঙের ব্রিজটা দেখা যাচ্ছে, শান্তি পেলাম। আমরা উঠে এলাম NH7-এ। ওই দেখো কল্পেশ্বরের রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই তো আমরা এলাম। চলো এগিয়ে যাই মহাদেবকে প্রণাম জানিয়ে, কিন্তু তার আগে তো একটু পেট পুজো করতেই হয়। কিছুই খাইনি আমরা, তাই ব্রাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। 2 বেজে গেছে, খুব খিদে পেয়েছে, রুটি তড়কা হলেই ভালো হয়। আজ তবে এই অবধি থাক। আশা করছি তোমরাও আমার সঙ্গে খুব এনজয় করেছো। পরের পর্বে পঞ্চপ্রয়াগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কিন্তু। অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, আমায় সময় দেওয়ার জন্য। Keep traveling and keep smiling.